Assalamu alaikum. Welcome to my English class. I am M. Saddam Hussein, Assistant Professor English, Government Adamjinagar MW College, Narayanganj. In today's lesson, I will teach how to get theme of a poem. What happens when Romeo and Juliet meet? Right, they fall in love. So, we could say that love is a subject of the story. But what keeps them from living happily ever after? Why does the play end like it does? You could say it is their fate. So, fate is another subject of the story. But what is Shakespeare saying about love and fate? Fate conquers love. This is a theme of the story. Theme is what the author is saying about his or her subject. However, a story can have more than just one theme. What could be another theme of Romeo and Juliet? Hope you have watched the animation film before this slide, and what we saw in that slide was about theme. Theme is the message an author wants to tell the reader using the text. আমরা জানি যে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষার 11 নম্বর প্রশ্নে আমাদেরকে কবিতার থিম লিখতে বলা হয়। যদিও আমাদের ইংলিশ টেক্সট বুকে 12টা ইংরেজি কবিতা আছে, কিন্তু বিগত বছরের এইচএসসি প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রায় অর্ধেক সময়ই এমন কবিতা এসেছে যে কবিতাটি আমাদের পাঠ্য বা বইয়ে ছিল না, একেবারে অনেকের জন্য নতুন। আমরা গতানুগতিক যেভাবে পরীক্ষার প্রস্তুতি নিই তাতে দেখা যায় যে আমরা সাধারণত নোট বই বা কোনো গাইড থেকে বা বিভিন্ন উৎস থেকে কবিতার থিম মুখস্থ করে পরীক্ষার হলে চলে আসি, আর এই আশাটা করতে থাকি যে যাতে আমাদের থিম বা লেখাটা পরীক্ষায় কমন আসে। কিন্তু আমাদেরকে কখনোই শেখানো হয় না কি বাংলা বা ইংরেজিতে যে কিভাবে থিম লিখতে হয়। তো আমরা আসলে এই প্রেজেন্টেশনে ইংরেজি আর বাংলা মিশ্রণ করেই বলবো, এই কারণেই কারণ আমরা ইংরেজি তো দূরের কথা, বাংলাতেও খুব কমই এরকম ক্লাস পেয়েছি যেখানে কবিতার বিষয়বস্তু লিখতে শেখানো হয়। আমরা এই পুরো প্রেজেন্টেশনে একটু প্র্যাকটিক্যালি করতে শিখবো যে কিভাবে আমাদের একটা কবিতার থিম বা বিষয়বস্তু বের করতে হয়। তোমাদেরকে একটু ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি। Theme of a poem means or consists of circumstances for writing, addressed to whom, and the thing expressed. So we are writing it as a cat. Do you know what is cat? cat হচ্ছে বিড়াল, বিড়ালের ইংরেজি ক্যাট। আমরা আসলে আমাদের লেসনে আজকে বিড়াল ধরারই চেষ্টা করব। আমরা গত স্লাইডে দেখেছি যে কবিতার থিম লিখতে হলে বা বাংলায় যদি বিষয়বস্তু হয়, কোনো কবিতার বিষয়বস্তু জানতে হলে আমাদেরকে 3টি জিনিস জানতে হবে: সার্কামস্ট্যান্সেস, অ্যাড্রেসড অ্যান্ড থিং। আমাদের ব্যাপারটা ছিল যে কোন সার্কামস্ট্যান্সেস বা কোন অবস্থা বা পরিস্থিতিতে কবিতাটি লেখা হয়েছে,
তাই আমরা সার্কামস্ট্যান্সেস সমান অবস্থা বা পরিস্থিতি বলেছি। অ্যাড্রেস, টু হুম দ্য পোয়েম ওয়াজ অ্যাড্রেসড, মানে কার উদ্দেশ্যে করে বা কাকে লক্ষ্য করে কবিতাটি লেখা হয়েছে, কবি কাকে কিছু বলতে চান, সেটি আমাদের বের করতে হবে। এবং লাস্টলি থিং, থিং হচ্ছে প্রকাশিত বস্তু বা বার্তা, মানে এই কবিতাটাইতে আমরা কি প্রকাশিত হয়েছে, মানে আমরা কি প্রকাশ পেতে দেখেছি, কোন বস্তু বা কোন বার্তা। তাহলে আমরা বলছি, গত স্লাইডেই বলেছি যে CAT, সার্কামস্ট্যান্সেস, অ্যাড্রেস আর থিং, এই তিনটা মিলে হচ্ছে ক্যাট। আমরা এই ক্যাটটাকেই ধরার চেষ্টা করব। আমরা কবিতার থিমকে ক্যাট বলছি। Now we are in step 2. আমরা এখন দ্বিতীয় ধাপ, বিড়াল ধরার দ্বিতীয় ধাপে আমাদের কাজ হচ্ছে ফাইন্ড, মানে খোঁজা। হোয়াট উই উইল ফাইন্ড হিয়ার, টাইটেল গিভেন অর নট গিভেন, কবিতাটার কি নাম দেওয়া আছে নাকি নাম দেয়া নাই। ইফ নট, রিড ফার্স্ট 2 লাইন্স। যদি নাম না দেয়া থাকে তাহলে আমরা কবিতার প্রথম 2 লাইন আবার পড়ে নিই। আমরা জানি তার কারণ হচ্ছে বেশিরভাগ কবিতার শিরোনাম কবিতার প্রথম 2 লাইন থেকেই হয়ে থাকে বা প্রথম 2 লাইন থেকেই হয়ে থাকে। আর আমরা যদি তাও নামটা না বুঝতে পারি তাহলে আমরা আরেকটু পড়ি। দেন আমাদের হোয়াট উই হ্যাভ টু ফাইন্ড নেক্সট, আমাদের আরেকটা দেখতে হবে যে কবির নাম গিভেন অর নট গিভেন, মানে কবির নাম কি দেওয়া আছে বা না কি নাই। তাও থাকলে ভালো, যদি চিনি আরও ভালো, বা তার মধ্যে যদি জেনে থাকি। আর যদি না দেয়া থাকে, চিন্তার কোনো কারণ নাই, জাস্ট ইগনোর ইট, এটাকে উপেক্ষা করে আমরা চলে যাব। স্টেপ 3-তে আমাদের কাজ হচ্ছে রিড অ্যান্ড লিসেন, মানে কবিতাটি আমরা পড়বো আবার শুনবো। হ্যাঁ, নিজের পড়াই শুনবো, সেজন্যই বলেছে যে অ্যালাউড অ্যান্ড স্লোলি, মানে রিড অ্যালাউড, মানে উচ্চারণ করে পড়া, যাতে নিজের কানেই শব্দটা শুনতে পাই। এবং দ্রুত যদি পড়ে ফেলি তাহলে তো আসলে শুনতে পারবো না বা বুঝতে পারবো না। সেজন্য আমরা দ্রুত এমনভাবে, মানে এমন গতিতেই পড়বো যাতে ধীরে ধীরে এবং আমরা বুঝতে পারি, শব্দটা শুনতে পারি। এবং আমরা এভরি ওয়ার্ড, প্রত্যেক শব্দ পড়ব। আর বিশেষ করে সাউন্ড অফ লাইন এন্ডিংস, মানে আমাদের যে জায়গায় লাইনগুলো শেষ হচ্ছে, কবিতার লাইন, সেটা খেয়াল করব। গত স্লাইডে আমরা ওই লাইন এন্ডিংসের কথা বলেছিলাম। যদি কেউ না বুঝে থাকো তাহলে দেখো খেয়াল করে, এখানে আমাদের কয়েকটি সেন্টেন্স দিয়ে একটা কবিতা বানানোর চেষ্টা করা হয়েছে এবং সেটার ওই লাইন এন্ডিংস শেখানোর জন্যই করা হয়েছে। যেমন দেখো, মাই ক্যাট ইজ নাইস, মাই ক্যাট লাইকস মাইস, মাই ক্যাট ইজ ফ্যাট, আই লাইক মাই ক্যাট। খেয়াল করে দেখো, নাইসের পর মাইস, সেজন্য নাইসকে যদি এ বলা যায় তাহলে মাইস হলো এর মতোই। আবার দেখো, মাই ক্যাট ইজ ফ্যাট, আই লাইক মাই ক্যাট, ফ্যাট ক্যাট, এর জন্য আবার বিবি, তো ওটার যেমন আমরা লিখেছি এ বিবি। তারপরে স্টানজা বা স্তবকে দেখো, মাই ক্যাট ইজ নাইস, মাই ক্যাট ইজ ফ্যাট, মাই ক্যাট লাইকস মাইস, আই লাইক মাই ক্যাট নাইস, তারপরে ফ্যাট, তারপরে আবার নাইসের মতন মাইস, তারপরে আবার ওই ফ্যাটের মতন ক্যাট, সেজন্য এটা এবি এবি। তো এই দেখো 3 স্তবক, এখানে আমরা বুঝে গেছি যে 4 লাইন 4 লাইন করে এটা 12 লাইনের কবিতাটা সাজানো। দেখো শেষেরটাতে আবার মাই ক্যাট ইজ গ্রে, মাই ক্যাট ইজ ফ্যাট, মাই ক্যাট ইজ কিউট, আই লাইক মাই ক্যাট। এটাতে দেখো এ বি সি বি, সি কোথায় থেকে আসে মিলেনি। আমরা জানি যে কবিতা এরকম মিলতে পারে, নাও মিলতে পারে, তবে যদি এরকম মিলে বা না মিলে এটা আমরা রাইম স্কিম বলি। আমাদেরকে এটাও কবিতা পড়ার সময় খেয়াল করতে হবে। এরপরে
আমরা স্টেপ 4 রে আছি, মানে 4 নাম্বার ধাপ, যেটাতে আমাদের কাজ হচ্ছে নোটিস করা। আমরা জানি নোটিস মানে হচ্ছে লক্ষ্য করা, মানে একটু ভালো করে লক্ষ্য করা, খেয়াল করা। তো আমরা এইখানে এই স্টেপে কি খেয়াল করব বা লক্ষ্য করব? আমরা লক্ষ্য করব যে কবিতাটিতে রিপিটেটিভ ওয়ার্ডস আছে কিনা, কোনো রিপিটেটিভ এক্সপ্রেশন আছে কিনা, কোন সেই ওয়ার্ডগুলো বা কোন সেই এক্সপ্রেশনসগুলো, কোনো স্ট্রাইকিং ওয়ার্ডস আছে কিনা। স্ট্রাইকিং মানে যেটা মনে স্ট্রাইক করে, মানে আমরা ভাব একটা শব্দ কেমন কেমন লাগে, যে আলাদা এই শব্দটি এরকম কেন, বা এটা কেন ব্যবহার হয়েছে, একটু চোখে পড়ে যেরকম, এরকম। আর কোনো লিটারি টুলস অ্যান্ড ডিভাইসেস আছে কিনা। হ্যাঁ, লিটারি টুলস আর ডিভাইস এটা হচ্ছে কবিদের ব্যাপার, এটা সাহিত্য পড়লে আরও ডিটেলে জানা যাবে। আমাদের অতটা ডিটেলে জানা নেই, লাগবে না। তবে তারপরে যদি আমাদের চিন্তার বিষয় থাকে যেগুলো কি, আমরা এরপরের স্লাইডে একটা ছোট্ট ধারণা পাবো। এই দেখো 13 নম্বর স্লাইডে আমাদের কিছু পোয়েট্রি টুলসের ধারণা দেওয়া আছে। লাইন ব্রেক, মেটাফোর, ইমেজারি, রিপিটেশন, রিদম, সিমিলি, পার্সনিফিকেশন, অ্যালিটারেশন। এগুলো আসলে লিটারেচারে আরেকটু অ্যাডভান্স লেভেলে। আমরা হয়তো বাংলায় জানি কিছুটা, সেরকম এইটা কবিতার বৈশিষ্ট্য, যেটা কবিতা আসলে গদ্য বা উপন্যাস, নাটক এটা থেকে কিভাবে আলাদা হয় সে জায়গাগুলো, যেমন এগুলোকে আমরা বাংলায় হয়তো উপমা, ছন্দ, উৎপ্রেক্ষা, তুলনা, তারপরে হচ্ছে অনুপ্রাস, এসব বলি। এটা আমরা আরও পরে ক্লাসে বা লিটারেচার আরও যখন বিস্তারিত পড়বো তখন শিখে নেব। এবার আমাদের স্টেপ 5, মানে 5 নাম্বার ধাপ কিসের? হ্যাঁ, ওই তো মনে আছে তো, বিড়াল ধরার আর কি, আমরা বিড়াল ধরবো। তো এখানকার কাজ হচ্ছে আইডেন্টিফাই দ্য স্পিকার। আমাদেরকে জানতে হবে যে কবিতাটির স্পিকার বা বক্তাটাকে। সেজন্য প্রশ্ন হচ্ছে হু, কে সে। যদি আমরা আন্দাজ করতে পারি তার বয়স কত, তার সে কি, তার জেন্ডার কি, সে কি পুরুষ নাকি মহিলা, পার্সোনালিটি মানে সেটা কীরকম মানুষ, রাগী না গম্ভীর নাকি খুব হাসি খুশি, মানে এটা কবিতা থেকে বোঝা যায় না, তো আমরা সেটা বোঝার চেষ্টা করবো। এমনকি তার মুড, সে যখন এই কবিতাটি লিখেছে তখন তার মুড কেমন ছিল, এগুলোই আর কি। এটাই আমাদের হচ্ছে 5 নম্বর স্টেপ, বিড়াল ধরার 5 নম্বর স্টেপের কাজ, যে আইডেন্টিফাই দ্য স্পিকার। আমরা 5টা স্টেপ পার হয়ে 6 নম্বর স্টেপে এসেছি। আমাদের 6 নম্বর স্টেপ হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস। ও যে আমরা ক্যাটের যে সিটা নিয়েছিলাম, দেখো এখানে সি লেখা আছে, সেই সার্কামস্ট্যান্সেস মনে আছে? আমাদের অবস্থা বা পরিস্থিতি আর কি, কোন পরিস্থিতি কোন অবস্থা লেখা, এটা বুঝতে হবে। তো তাহলে আমরা এটা বুঝবো কেমনে? দেখো প্রশ্নগুলো কি কি আছে। হোয়াট হ্যাপেন্ড, কিছু ঘটেছিল কিনা, কি ঘটেছিল, সেটা কি গুড, ব্যাড, হ্যাপি নাকি স্যাড, সিরিয়াস নাকি ফানি, ইজ দ্য স্পিকার অ্যাটাচড অর আনঅ্যাটাচড, বা কবি বা যিনি এটা বলছেন সে কি সেটার সাথে কোনোভাবে যুক্ত ছিলেন নাকি তিনি এতে যুক্ত ছিলেন না, এগুলো আমাদের এই জায়গাটায় লাগবে। আমাদের কিন্তু স্টেপ 6 শেষ হয়নি, আমরা এখনও সার্কামস্ট্যান্স বুঝতে চাচ্ছি। দেখো সার্কামস্ট্যান্স বুঝতে গেলে আমাদের আরও কিছু লাগবে, যেটা আমাদের এই স্লাইডে আছে। যেমন হাউ ম্যানি ক্যারেক্টার্স ইন দ্য পোয়েম, কবিতায় কয়েকটি চরিত্র আছে, খালি কবি কি একাই আছেন না কবির সাথে আরও কেউ আছে যার সাথে সে কথা বলছে, বা এরকম একজন বা দুজন, সেটা আমরা একটু খেয়াল করব। দেন অ্যাটিটিউড অফ দ্য ক্যারেক্টার্স, বা এই যে চরিত্রগুলো আছে কবিতায়, যে ক্যারেক্টারগুলো তাদের কীরকম আচরণ, অ্যাটিটিউড তো আমরা জানি যে সেটা আমরা এখানে পাচ্ছি কিনা। আর যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে হোয়াই দ্য পোয়েট হ্যাজ রিটেন দ্য পোয়েম, কবি এই কবিতাটি কেন লিখেছে। কারণ কোনো কাজ ছাড়া তো লিখে না, তাই না? আর সেজন্যই আমরা ওখানে বড় করে লিখেছি যে প্রবলেম। তা আমাদেরকে প্রথম সবচেয়ে বড় বের করতে হবে এই প্রবলেমটাই, যে
কেন কবিতাটা লিখেছে, আর তার সাথে সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে যে কোনো কি সমস্যার কারণে কবি লিখেছে, বা সে কি কিছু বলতে চায়, কি সে কিসের কথা বলতে চায়। এটাই হচ্ছে আমাদের পর্যন্ত স্টেপ। আমরা এখন স্টেপ নাম্বার 7 নাম্বার ধাপে চলে এসেছি, যেটাতে বলা হচ্ছে ইনকোয়ার অ্যাবাউট দ্য অ্যাড্রেসড। আমরা এখন অনুসন্ধান করার একটু চেষ্টা করব। কিসের ব্যাপারে এনকোয়ারি করব? যে কাকে উদ্দেশ্য করা হয়েছে। আমরা জানি যে কবি উদ্দেশ্য কাউকে না কাউকে তো করেছেনই, তো কাকে উদ্দেশ্য করেছেন। দেখো আমাদের সিএটি ক্যাটের সি পেয়েছি, সি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, এখন আমরা যেটা আলোচনা করছি সে হলো এ, মানে হলো অ্যাড্রেসড, কাকে উদ্দেশ্য করা হয়েছে, কাকে লেখা হয়েছে। অ্যাড্রেস হলো ঠিকানা, আমরা জানি, তো সে কাকে উদ্দেশ্য করা হয়েছে। তো সেজন্য প্রশ্ন আমাদের দুটো থাকবে এখনো, যে পোয়েট টু হুম, মানে কবি কাকে উদ্দেশ্য করেছেন, কার জায়গায়, ডাইরেক্ট নাকি ইনডিরেক্ট, এবং কবি যে তাকে উদ্দেশ্য করেছে সেটা কি কাকে উদ্দেশ্য করেছে সেটা কি সরাসরি বোঝা যাচ্ছে, তার নাম ধরে বলেছে বা এরকম কিছু, নাকি সরাসরি বলেনি। হ্যাঁ, কারণ কবি দুভাবেই বলতে পারে। এখন এটাই আমাদের বের করতে হবে যে কবি আসলে কাকে সরাসরি বলছে নাকি কাউকে বলছে, কাকে বলছে। দেখো আমরা এখন স্টেপ নাম্বার 8 নাম্বার স্টেপে চলে আসছি, 8 নাম্বার ধাপে, যেখানে আমরা দেখছি ডিসকভার দ্য থিং থেকে আমরা টি নিয়েছিলাম, সিএটি ক্যাটের টি মানে থিং, সে বস্তু, আমরা জানি থিং মানে বস্তু। দ্য পোয়েট লার্ন, তাহলে কবি এখানে কি শিখলেন, পোয়েট কিছু একটা শিখেছেন, বা দ্য পোয়েট টিচেস টু দ্য রিডার্স, মানে কবি সেই ঠিকই জিনিসটা আবার পাঠক যারা আমরা পড়ছি তাদেরকেও সেটা শেখাতে চান। সেই সেই জিনিসটা হচ্ছে থিং, যা তিনি নিজে শিখেছেন এবং পাঠকদেরকে শেখাতে চান, যেটাকে আমরা থিংয়ের টি বলছি, মানে আমাদের সিএটি ক্যাটের লাস্ট অক্ষরটি টি। তো সেজন্য আমাদেরকে এখানে প্রশ্ন করতে হবে যে এই থিংটা কি, হোয়াট, এটা কি, আর হোয়াই, আর কেন, আর এটাই বা কবি কেন আমাদেরকে শেখাতে চাচ্ছেন। তো এটাই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আমরা যদি বুঝতে পারি যে কবি কি শেখাচ্ছেন আর কেন শেখাচ্ছেন, তাহলে আমরা পেয়ে যাব যে উনি আসলে কি শেখাচ্ছেন। এই স্লাইডটিতে দেখো আমরা কিছু লোগো দেখছি, ছবি, খেয়াল করেছো হয়তো। থিমস ইন লিটারেচার, জাজমেন্ট, সার্ভাইভাল, পিস অ্যান্ড ওয়ার, লাভ, হিরোইজম, গুড অ্যান্ড এভিল, সার্কেল অফ লাইফ, সাফারিং, ডিসিপশন, কামিং অফ এজ। এগুলো বলা হচ্ছে যে এগুলো যে কোনো সাহিত্যের মোটামুটি এই 10টি প্রধান থিম থাকে, এগুলো বিষয় নিয়েই থাকে। হয়তো বিচার বিষয় নিয়ে, কোনোটা হচ্ছে রক্ষা, যুদ্ধ অথবা শান্তি নিয়ে, ভালোবাসা নিয়ে, হিরোইজম মানে আমরা জানি যে বীরত্ব গাথা বা নায়কোচিত কিছু, গুড অ্যান্ড এভিল। হ্যাঁ, এইরকম যে বিষয়গুলো, এই 10টি বিষয়ে ঘুরে ফিরে সব পড়ে যায়। তো এটা আমরা প্রথমে যদি এখন মনে করতে পারি যে আমরা যে ওই প্রথমে কার্টুনটা দেখেছিলাম যে লেখা ছিল যে এটা, তো আমরা এটাকে বলতে পারি যে এই থিমগুলো হলো, এগুলো হলো সাবজেক্ট। স্টেপ 9, আমরা ফাইনাল ইয়েতে চলে এসেছি। স্টেপ 9 দেখো এখানে লেখা আছে গেট দ্য থিম। আমরা যদি আগেরগুলো স্টেপ বাই স্টেপ ফলো করি এবং আমরা যদি 3টি প্রশ্ন, সিএটি, সার্কামস্ট্যান্সেস, কাকে, কোন পরিস্থিতি, কোন অবস্থায়, কাকে উদ্দেশ্য করে কি বলা হয়েছে, এটা যদি আমরা পাই তাহলে আমরা পেয়ে যাব যে এটি হচ্ছে এই কবিতাটির বিষয়বস্তু বা থিম। তাহলে সেজন্য বলা হচ্ছে যে গেট দ্য থিম, আমরা এখানে থিমটা পেয়ে গেলাম। দ্য মেসেজ দ্যাট ইজ লার্ন, মানে যে মেসেজটা কবি শিখলেন বা শিখে তারপর আমাদেরকে শেখাতে চাইলেন, আমরাও যদি সেটা পেয়ে থাকি সেটা। এবং মনে রাখতে হবে যে এই মেসেজটা কিন্তু ইউনিভার্সাল মেসেজ, মানে প্রায় প্রতি মানুষ, সারা বিশ্বের মানুষই এই একই
আহ, ঘটনা জানে বা এরকম, এমন না যে এটি হয়তো কোনো দিন আগে জানতো না বা এরকম, এই বিষয় সম্বন্ধে তার ধারণা হয়তো আছে, কিন্তু কবির কাছে নতুন করে দেখা। সেজন্য আমরা বলছি যে ক্যাটটি ধরা হয়ে গেছে, বিড়ালটি ধরা শেষ। আমরা কার্টুনটিতে দেখেছিলাম যে প্রথমে একটি বিষয়ের ভালোবাসা হলেও তারপরে একটি নৈতিক বাণী ছিল, মানে আমরা যেটাকে ঠিক বলি না গল্পের ক্ষেত্রে অনেক সময় মোরাল অফ দ্য স্টোরি, মানে একটা বাক্যের মতন একটা স্টেটমেন্ট বা বক্তব্য। আসলে থিম তো সেরকমই কিছু, দেখো এখানে এজন্য বলা হচ্ছে যে হাউ ইজ থিম এক্সপ্রেসড, মানে থিম কিভাবে আসলে এক্সপ্রেস করা হবে লেখাতে। বলা হচ্ছে যে থিমস ক্যান বি এক্সপ্রেসড ইন টু ডিফারেন্ট ওয়েজ, দুভাবে থিম করা হতে পারে। একটা হলো থিমেটিক কনসেপ্টস আর ওয়ার্ডস অর শর্ট ফ্রেজেস দ্যাট এক্সপ্রেস মেজর থিমেটিক আইডিয়াস উইদিন দ্য শর্ট স্টোরি অর টেক্সট, মানে যে আমরা গল্প বা ইয়েতে যেটা পড়ি সেটা আগে, এর আগে আমরা যে ছবিগুলোতে পেলাম, যেরকম ছবিগুলোতে ছিল কোনোটা হয়তো বিচার বিভাগের, বা কোনোটি ছিল ভালোবাসা নিয়ে, কোনোটি বীরত্ব নিয়ে, এরকম বিষয়। দেখো এখানে লেখা আছে হোপ, কারেজ, ফিয়ার। তা আমরা যদি খালি উত্তরে লিখে দিই যে এই কবিতার থিম হচ্ছে হোপ, এটার কারেজ বা ফিয়ার, তাহলে আসলে পুরোপুরি ঠিক হবে না। হ্যাঁ, কারণ এটা একটা বিষয়, এটা আমরাকে সাবজেক্ট বলতে পারি। সেজন্য থিমেটিক স্টেটমেন্টসটাও জরুরি। কীরকম, যেমন দেখো থিমেটিক স্টেটসমেন্ট রিটেন অ্যাজ কমপ্লিট সেন্টেন্সেস অ্যান্ড ইলাবোরেট আপন দ্য ইউনিভার্সাল ট্রুথ অর আইডিয়া। তাহলে থিমেটিক স্টেটসমেন্ট হচ্ছে যে একটা পূর্ণ বাক্য, যে বাক্যগুলোতে বা বাক্যে একটা ইউনিভার্সাল ট্রুথ বা ওই যে যেটি বলেছি যে প্রায় সবাই জানে, সেটা পুনরাবৃত্তি বা মানে লিখা হয় বা বলা হয়। যেমন দেখো বলা হচ্ছে যে হয়তো বিষয়টা ছিল ফিয়ার, ভয় নিয়ে, কিন্তু ফিয়ার অফ দ্য আননোন ইজ এ পাওয়ারফুল ফোর্স দ্যাট ব্রিংস অন চেঞ্জ। তাহলে বলছে যে আমাদের অপরিচিতির প্রতি যে ভয়, সেটা হচ্ছে এমন একটি শক্তিশালী বা শক্তি যেটা আমাদেরকে পরিবর্তন আনতে ভয় করে। হ্যাঁ, যে আমরা পরিবর্তনে উৎসাহিত হই না এই কারণে যে আমরা নতুন বা কোনো কিছু বা অপরিচিতকে ভয় করি। তো এইভাবে আশা করি যে আমরা সবাই কবিতা থিম করতে শিখে যাব। আসলে মুখস্থ করে তো পরীক্ষা দিয়ে পরীক্ষার হলে কমন না পেলে বসে থাকার থেকে যদি আমরা এটা চেষ্টা করি, তো আমার সাজেশন থাকবে যাতে আমরা 12টা কবিতার চেষ্টা করি, যে 12টি কবিতা বইয়ে যেগুলো আছে সেগুলো পড়বো, দেখে যাব এবং সেগুলোর থিমগুলো পড়ে নেব। আর আরও কিছু কবিতা দেখা যাবে যে কবিতাগুলো হয়তো আমাদের বইয়ে নাই, কিন্তু বিভিন্ন টেস্ট পরীক্ষায় বা এগুলোতে থাকে, ফলে আমাদের গাইড বই বা এগুলোতে আছে। আর আমরা যদি ভবিষ্যতে সময় পাই বা ইয়েতে পাই, তাহলে আমরা হয়তো এই বিড়াল হাতে নাতে মেরে দেখাবো, মানে ধরেই দেখাবো যে কীভাবে থিম লিখতে হয়। তো আজকের মতন এখানেই আমাদের সমাপ্তি টানতে হচ্ছে। At last, I want to thank you all who were listening to me. এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।